আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের সকল পরীক্ষার্থীবৃন্দ সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আমরা আজকে জীবকোষ ও টিস্যু জীববিজ্ঞান এসএসসি 25 ব্যাচের প্রশ্ন সলভ করব। তো এখানে আমার কাছে একটা কোশ্চিন আছে, সেই কোশ্চিনে প্রশ্ন আছে 20টা। এই 20টা কোশ্চিন মানে আমরা এখানে 80টারও অধিক প্রশ্ন সলভ করতে পারবো। আমরা অনেকে প্রশ্ন গাইড দেখে দেখে মুখস্থ করি, বলি যে প্রশ্ন আমরা সলভ করলাম বা আমি সলভ করলাম 200টা 300টা 400টা, কিন্তু তাও আমার অধ্যায়টা ক্লিয়ার না। তো এই জন্য আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে 20টা বা 30টা এরকম প্রশ্ন সলভ করলে ওইখান থেকে প্রশ্ন সলভ করা যায় প্রায় 200টার মতো। সে ব্যাপারটা কিভাবে করা যায়, এই জন্য আজকে আমি তোমাদের সবাইকে এটা শেয়ার করব এবং এর সাথে তোমরা একটা খাতা নিয়ে বসে যাও, একটা খাতা আর একটা কলম, এই খাতা আর কলম নিয়ে বসে যাও। আর এই প্রশ্ন কপিটা আমার কমেন্টে দেওয়া থাকবে, সবাই সেখান থেকে দেখতে পারবা ইনশাল্লাহ। তো আমি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি? ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি? এখন কোষ প্রাচীর সম্পর্কে যদি আমি শর্ট করে বলি, তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। 2 নম্বর কথা হচ্ছে, কোষ প্রাচীর সম্পর্কে আরও বলতে গেলে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আরও বলা যায় কোষ প্রাচীরের গঠনের মধ্যে কি পাওয়া যায়? কোষ প্রাচীরের গঠনের মধ্যে পাওয়া যায় প্রাথমিক একটা প্রাচীর, একটা গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর, মধ্যখানে কূপ পাওয়া যায়, ঠিক আছে, প্রাথমিক আর সেকেন্ডারি প্রাচীরের মধ্যখানে। আর একটা পাওয়া যায় মধ্যপর্দা। প্রথমে যেটা পাওয়া যায় মধ্যখানে একটা মধ্যপর্দা পাওয়া যায়। আর আরেও যদি বলি যে কোষ প্রাচীরের প্রধান যে উপাদান, সেটার নাম হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি? একটা শর্করা। শুধু এটুকু জানলেই হবে যে সেলুলোজ হচ্ছে একটা শর্করা। ওকে, তারপরে এখানে যে প্রশ্নটা করছে সেটাতে যাই। ছত্রাকের কোষ প্রাচীরের নাম কি? 1 নম্বর অপশনে দেওয়া আছে যে মিউকোপ্রোটিন। এখন মিউকোপ্রোটিন জিনিসটা কি? মিউকো মানে হচ্ছে শর্করা আর প্রোটিন মানে প্রোটিন, তাহলে এটা একটা গ্লাইকোপ্রোটিন সমৃদ্ধ, ঠিক আছে, শর্করা এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, এটা একটা গ্লাইকোপ্রোটিন। তারপরে বলা হচ্ছে লিপোপ্রোটিন, তাহলে এখানে বোঝা যাচ্ছে লিপিড প্লাস প্রোটিন। লিপিড মানে স্নেহ বা চর্বি, আর প্রোটিন মানে আমিষ। তো চর্বি আর আমিষ মিলে গঠিত। তো আমাদের যে জীবকোষ ও টিস্যুর সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো রয়েছে, বেশিরভাগ সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো লিপোপ্রোটিন দ্বারা আবৃত। তাহলে এখানে আরেকটা বলা যায় যে কোষ ঝিল্লিটা আছে আমাদের, সেই কোষ ঝিল্লিটা কিন্তু লিপোপ্রোটিন দ্বারা আবৃত। গেল। তো আমরা প্রশ্ন সলভ করতেছি, এই জন্য কোশ্চিনের উত্তরটা আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তারপরে বলা হচ্ছে কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের নাম হচ্ছে কাইটিন, ঠিক আছে, কাইটিন। আর কিউটিন একটা মোম জাতীয় পদার্থ। ওকে, এখন ছত্রাকের কোষ প্রাচীরের মধ্যে কাইটিন পাওয়া যায়, তাহলে 1 নাম্বার উত্তর হবে, ঠিক আছে। এখানে আরও একটা কথা বলা যায় যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নাম কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নাম হচ্ছে পেপটিডোগ্লাইকান। তাহলে এটা শর্করা এবং প্রোটিন সমৃদ্ধ, পেপটাইড বন্ড। তো শর্করা এবং প্রোটিন পেপটিডোগ্লাইকান, এটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমি যদি বলি এখানে যে আদি কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তাহলেও কিন্তু পেপটিডোগ্লাইকান হবে। কেন? কারণ একটাই যে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। এখন যদি আরও বলি যে কোষ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, একটা প্রশ্নের কাছে আমি অনেকগুলো কথা বলতে পারবো, তাই না? তো যারা আমরা এতদিন সুন্দর করে বায়োলজি পড়ছি বা অন্যান্য সাবজেক্টগুলো পড়ছি, তারা রিলেট করে যদি 1 ঘন্টা পড়াশোনা করা যায়, নির্দিষ্ট আমার 1 ঘন্টা, তাহলে দেখা যায় যে ওখানে 5-7টা অধ্যায় শেষ করা যায়। তো এখন কোষের যদি বলি, তাহলে কোষ কাকে বলা হয়? জীবদের গঠন ও কাজের একককে বলা হয় কোষ, ঠিক আছে, বললাম। এখন কোষ কত প্রকার? 2 প্রকারের, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এটা একটা প্রকার গেল। 3 নম্বর এখন বলতে পারি, যেহেতু নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকারের হয়, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের মধ্যে যদি বলে থাকি, আদি কোষকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। কেন বলা হয় এখন আসার দরকার নেই, প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, সবগুলা কিন্তু একই। যদি বলা হয় যে প্রাককেন্দ্রিক কোষে কোনটি থাকে না, তাহলে তুমি কিন্তু বলতে পারবে না আমি পড়াশোনা করি নাই, ঠিক আছে। তুমি হয়তো বা পড়াশোনা করো নাই, কিন্তু নামগুলো কিন্তু 3টা নাম আছে, সব 3টাই মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল বা বলা হয় সুকেন্দ্রিক কোষ। তো
তো এখন এটার ডিফারেন্স কি? এটার ডিফারেন্স 3টা জিনিস দিয়ে আমরা মনে রাখতে পারি। তো প্রথমত হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত না আদি কোষের, নিউক্লিয়াসটা সুগঠিত প্রকৃত কোষের। এখানে আরও 3টা ডিফারেন্স বলা যায়। পেম থাকে না আর থাকে, এটা একটা কথা। পেম থাকে না আর থাকে। পেম মানে কি? পিইএম, পেম, পিইএম, পেম। আর আর মানে হচ্ছে রাইবোজোম, পিতে হচ্ছে প্লাস্টিড, ইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এমতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা নাই, প্লাস্টিড নাই, এই 3টা নাই আদি কোষে। প্রকৃত কোষে আছে। আর থাকে মানে রাইবোজোম সবখানে থাকে, এটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এখন রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা। ওকে, তো একটা প্রশ্নে আমি 5 মিনিট 6 মিনিট ধরে কথা বললাম। তাহলে এই যে এভাবে প্রশ্নটা যদি প্র্যাকটিস করা যায় তাহলে দেখা যাবে যে অনেকগুলো অধ্যায় একসাথে চলে আসছে। ঠিক আছে, যেহেতু আমরা এসএসসি 25 দিব সামনে, তো এখন যদি আমরা এভাবে প্রশ্নটা সলভ করতে পারি তাহলে দেখা যাবে যে প্রোডাক্টিভ ওয়েতে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি এবং আমাদের পড়াশোনার গভীরতা বাড়বে এবং আমরা অনেক প্রশ্ন একসাথে সলভ করতে পারবো। এক গেল। 2 নাম্বার, স্ট্রোমা কোনটির অংশ? এখন স্ট্রোমা, স্ট্রোমা কোথায় পাওয়া যায়, কোনটির অংশ? মানে এখানে বলা হচ্ছে অনেকগুলা কথা দেওয়া আছে, স্ট্রোমা কোনটির অংশ। আমরা সবাই জানি যে প্লাস্টিড হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিগোপ্লাস্ট। এখন ক্লোরো মানে হচ্ছে সবুজ, তাহলে সবুজ রঙের প্লাস্টিকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এটা কি করে? এটা খাদ্য তৈরি করে। ওকে, তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। এখন ক্রোমোপ্লাস্ট মানে ক্রোমো মানে রং, রং ধারণকারী, রং, জেন্টোফিল, এই তোমার ফাইব্রো এরিথিন, এই জাতীয় লাল সবুজ এরকম প্লাস্টিড আছে, এগুলো রং ধারণ করে। এটার কাজ কি? পরাগায়নে সাহায্য করে, ফুলের পাপড়িতে সাহায্য করে, গাজরের মূলে পাওয়া যায়। ঠিক আছে, এখন আর একটা হচ্ছে লিগোপ্লাস্ট। লিগোপ্লাস্ট 3 ধরনের আছে, আমরা এইচএসসিতে সেটা জানবো, এখন দরকার নেই। তো লিগোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা, প্রোটিন, শর্করা মানে আমিষ, শর্করা এবং স্নেহ, 3 রকমের করে। এটা আমরা ইন্টারমিডিয়েটে জানবো, এখন দরকার নেই যেহেতু মাথার মধ্যে অনেক চাপ। তো স্ট্রোমা কোনটির অংশ? স্ট্রোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের অংশ। তাহলে প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের অংশ হচ্ছে স্ট্রোমা। তো এখানে দেখি কি দেওয়া আছে, কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি। এখন 4টা অপশন নিয়ে আমি অনেকগুলো কথা বলবো। কোষ প্রাচীর, কোষ প্রাচীর সম্পর্কে আমি ইতিমধ্যে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করছি। তারপরে ক্লোরোপ্লাস্ট, এখন ক্লোরোপ্লাস্টের গঠন কিন্তু পরীক্ষায় আসে। 2024 সালে সিকিউতে এটা আসছিল যে ক্লোরোপ্লাস্ট কী কাজে লাগে, কী কী কাজ করে, কাজটা আসছিল, চিত্রটা আসে নাই। তাহলে ক্লোরোপ্লাস্টের চিত্রটা কিন্তু এবার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের চিত্র কী কী পাওয়া যায় এটাতে? থাইলাকয়েড থাকে, গ্রানা থাকে, অনেকগুলো গ্রানা মিলে গ্রানা, ঠিক আছে, গ্রানা থাকে, স্ট্রোমা লেমেলাম থাকে, তারপর হচ্ছে গ্রানাম লেমেলাম থাকে। তো এখন ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। কেন বলা হয়? কারণ শর্করা উৎপাদন করে, শর্করা তৈরির প্রধান অঙ্গাণু হিসেবে কাজ করে এটা এবং শক্তি রূপান্তর করে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ফটোফসফোরাইলেশন করে। এখন ফটোফসফোরাইলেশন জিনিসটা আমরা জীবনী শক্তি থেকে পাই। ঠিক আছে, ফটোফসফোরাইলেশন কাকে বলে? ধরো এডিপি থেকে এটিপি তৈরি করা, মানে অ্যাডেনোসিন ডাইফসফেটকে অ্যাডেনোসিন ট্রাইফসফেটে পরিণত করা। অ্যাডেনোসিন ট্রাইফসফেট একটা শক্তি। ঠিক আছে, তো যদি তাপ দ্বিগুণের তাপের সাহায্যে মানে সূর্যালোকের সাহায্যে এটিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলে ফটোফসফোরাইলেশন। প্রশ্নটা ক নম্বরে আসে অনেক সময়। এখন ক্লোরোপ্লাস্টের আরও কাজ, ফটো রেসপিরেশন করে, তারপরে হচ্ছে জৈবিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ক্লোরোপ্লাস্টের কি বলতে চাইলাম জানি, খেয়াল তো চলে গেল। ক্লোরোপ্লাস্ট এটাই, ঠিক আছে, কাজ। এখন মাইটোকন্ড্রিয়া আসছে, তারপরে অপশনে দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার দ্বারা আমরা কি বলতে পারি? এটা দ্বিস্তরী ঝিল্লি, মানে দ্বিস্তরী হতে পারে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে? ক্রিস্টি থাকে, অক্সিজম বা এটিপি সিনথেসিস পাওয়া যায়, তারপরে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, অনেকগুলা। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। কারণ কি? শোষণের 4টা ধাপ আছে। শোষণ, ঠিক আছে, শোষণ। তো চতুর্থ অধ্যায় আমরা এটা জানি। শোষণের 4টা ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এখন ক্রেবস চক্র যেটা, এটাকে টিসিএ সাইকেল বলা হয়। ঠিক আছে, এখন ক্রেবস চক্র সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায়। তো ক্রেবস চক্র সম্পন্ন হলে ক্রেবস চক্রের কাজ কি? এটিপি তৈরি করা।
তো যেহেতু এই মানে হচ্ছে ক্রেবস চক্র সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়ায় এবং মানে অনেক শক্তি উৎপন্ন করে, সেজন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তির পাওয়ার হাউস বলা হয়। এখন আরও জেনে নাও যে মাইটোকন্ড্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এবার পরীক্ষার জন্য। তো মাইটোকন্ড্রিয়া যারা দিনাজপুর বোর্ডের আদলে আছে বা দিনাজপুর বোর্ডে আছি, তো মাইটোকন্ড্রিয়াটার যে কাজ, এটা কাজ মনে রাখার একটা ছন্দ আছে। তো ছন্দটা আমি মনে তাড়াহুড়া করে বলতেছি, একটু আস্তেই বলি। তো এই ছন্দটা হচ্ছে, শাশুড়ির স্নেহের ডাক্তার ক্যাটরিনা আপু। শাশুড়ির স্নেহের ডাক্তার ক্যাটরিনা আপু। এখন থেকে এখানে কি হয়, মানে হচ্ছে শক্তি উৎপাদন করা, শরীর মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করা। শাশুড়ির স্নেহের মানে স্নেহ বিপাক করা। বিপাক কি জিনিস, এটা উপচিতি অপচিতি দুইটা ধাপে ধাপ করা যায়, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, দরকার নেই। স্নেহ বিপাক করা, তাহলে 1 নম্বর শক্তি উৎপাদন, 2 নম্বর হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠন, 3 নম্বর হচ্ছে স্নেহ বিপাক। তাহলে শাশুড়ির স্নেহের ডাক্তার, ঠিক আছে। ডাক্তার মানে হচ্ছে ডিএনএ গঠন, আর থেকে হচ্ছে আরএনএ গঠন। তাহলে ডিএনএ এবং আরএনএ গঠন আমরা অনেকগুলা পাইলাম। ডাক্তার ক্যাটরিনা, ঠিক আছে। ক্যাটরিনা মানে হচ্ছে ক্যাটায়ন সঞ্চয় করে, এটা ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে, এটা দুইটা বলতে পারে। তো ক্যাটরিনা আপু মানে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ, ঠিক আছে। অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ, এই অ্যাপোপ্টোসিস কি মানে হচ্ছে জেনেটিক্যালি যদি জীবের একটা মৃত্যু হয়ে যায়, সেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলতে পারি, দরকার নেই, ইন্টারমিডিয়েটে সুন্দর করে আরও শিখবো। তো এখানে আরেকটা মিস্টেক গেছে, ডাক্তারের কাছে ওখানে আছে, ডাক্তার ডিএনএ আরএনএ গঠন না, ওখানে আছে। তাহলে শাশুড়ির স্নেহের ডাক্তার ক্যাটরিনা আপু, রিনা থেকে হবে রক্ত কণিকা উৎপাদন করা, ঠিক আছে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু অনেকগুলো পাইলাম। শক্তি উৎপাদন করা, তারপরে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করা, তারপরে হচ্ছে স্নেহ বিভাগ করা, তারপরে ডিএনএ এবং আরএনএ গঠন, তারপরে হচ্ছে ক্যাটায়ন সঞ্চয় বা ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা। রিনা মানে বললাম রক্তকণিকা উৎপাদন, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ, ঠিক আছে। খুবই 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 ইম্পর্ট্যান্ট এবারকার জন্য, যারা আমরা দিনাজপুর বোর্ড রয়েছে। তারপরে বলা হচ্ছে গলগি বডি। তাহলে 1 নম্বরের প্রশ্ন আমরা উত্তর জেনে ফেলছি, এখন ইতিমধ্যে 12 মিনিট কিন্তু চলে গেছে। তো এইভাবে যদি প্রশ্নটা পড়া হয়, তুমি দেখবা ব্রেনটা তোমার কালচার হচ্ছে, ব্রেনটা তোমার শিখতেছে কিছু। আর তুমি সারাদিন বই পড়ে গেলা, খালি লাইন পড়তেছো, ছত্রাকের কোষ প্রাচীর, কাইটিন 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 কাইটিন, সারাদিন পড়তেছো, ঠিক আছে। ওভাবে প্রোডাক্টিভ হয় না পড়াশোনা এইভাবে প্রোডাক্টিভ হয়। তো প্রোডাক্টিভ করার জন্য আগে সব কিছু জানতে হয়, ঠিক আছে, জানতে হয়। অধ্যায় সম্পর্কে কিছু একটা থাকা লাগে, মাথার মধ্যে কিছু একটা থাকা লাগে। যাই হোক, তো গলগি বডি আমরা 1 নম্বর প্রশ্ন জানছি, কাইটিন বললাম। স্টোমা কোনটির অংশ, অবশ্যই ক্লোরোপ্লাস্টের অংশ এটা। তো মাইটোকন্ড্রিয়া বললাম, গলগি বডি। এখন আসি গলগি বডি সম্পর্কে। তো বিজ্ঞানী ক্যামিলো গলগি তিনি এটা আবিষ্কার করেছেন। এটা কোথা থেকে উদ্ভব হয়, এটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উদ্ভব হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো গলগি বডির মধ্যে কি আছে, 3টা গঠন পাওয়া যায় এটার মধ্যে। সিস্টার্নি, কিছু চৌবাচ্চার মতো লাইন ধরে অংশ আছে, ঠিক আছে, এটা বলা হয় সিস্টার্নি। তারপর বড় একটা গহ্বর আছে, সেটাকে আমরা ভ্যাকুল বলতে পারি। তোমাদের বইয়ে দেওয়া আছে বৃহৎ ভেসিকল, ওই বৃহৎ ভেসিকলে বলবা বড়, এটাকে বলে ভ্যাকুল। তার একটা ছোট গহ্বর আছে, ঠিক আছে, এটা বলা হয় ক্ষুদ্র ভেসিকল বা বলা যায় ভেসিকল আমরা বলি। তো এই গলগি বডির অনেকগুলো নামে ডাকা হয়, এটা ইডিওজোম, ডিকটিওজোম, লাইপোকন্ড্রিয়া নামে ডাকা হয়। ইডিওজোম, ডিকটিওজোম, লাইপোকন্ড্রিয়া। তো অনেক সময় প্রশ্ন চলে আসে যে এটা গলগি বডিকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হবে যে সৃজনশীলে দেওয়া থাকলো যে শিক্ষক ক্লাসে কোষের প্যাকেজিং কেন্দ্র হিসেবে মানে প্যাকেজিং কেন্দ্র একটা অঙ্গাণু নিয়ে কাজ করলেন, সেটার নাম কি? তুমি কিন্তু জানো না, কারণ অনেক গাইডে মাস্টার ট্রেনার এগুলো প্রশ্ন করে, ঠিক আছে। এটা বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র। কেন বলা হয় আমরা ইন্টারমিডিয়েটে ডিটেলসে এটা পড়ব। তো কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় এটাকে, বলা হয় কার্বোহাইড্রেট তৈরির কারখানা। কার্বোহাইড্রেট মানে অশর্করা জাতীয় প্রোটিন তৈরি করে, অশর্করা তৈরি করে, মানে প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজোম, এটা উল্টা গলগি বডি, এটা অশর্করা জাতীয় পদার্থ খাদ্য তৈরি করে, ঠিক আছে। তো এটাকে বলা হয় কার্বোহাইড্রেট তৈরির কারখানা, কোষের প্যাকেজিং কেন্দ্র, ঠিক আছে। তো কোষের ট্রাফিক পুলিশও বলা হয় এটা, কোষের ট্রাফিক পুলিশ। এখন এটার কাজ কি? কাজ হচ্ছে অপ্রোটিন জাতীয় খাদ্য তৈরি করা, 1। 2 নম্বর হচ্ছে লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোম এবং হচ্ছে ভিটামিন তৈরি করা।
তারপরে হচ্ছে ভিটামিন সি সঞ্চয় করা। তারপরে আরও কাজ আছে, যে শুক্রাণুর যে লেজটা আছে না, শুক্রাণুর যে সে লেজ গঠনে সহায়তা করা, ঠিক আছে, শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করা। কিন্তু শুক্রাণুর লেজটা যে তৈরি করে তার নাম কিন্তু সেন্ট্রিওল। এখানে কিন্তু কনফিউশন রাখা থাকবে না, মানে হচ্ছে শুক্রাণুর লেজটা তৈরি করে সেন্ট্রিওল, শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করে গলগি বডি। এটা খুবই পেস লাগে। তো এ পর্যন্ত কথা বললেই গলগি বডি হইল। আচ্ছা, 2টা প্রশ্ন গেল। এখন 3 নম্বর প্রশ্ন বলছে আদি কোষে কোনটি থাকে। এটা আগে বলে দেওয়া হয়েছে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট সবগুলোতে। এখন আদি কোষে থাকে রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম, আদি কোষে রাইবোজোম। রাইবোজোমটা কেমন, 70s, 70sকে যোগ করলে 40s প্লাস 30s, 50s প্লাস 30s, 70s। তো এটা ইন্টারমিডিয়েটে আরও সুন্দর করে আমরা জানবো আদি কোষ, ঠিক আছে, আদি কোষে রাইবোজোম থাকে। তারপরে বলা হচ্ছে অপশনটা দেওয়া আছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো সম্পর্কে আমি বললাম। তারপরে হচ্ছে ক্রেবস চক্র সম্পন্ন হয় কোথায়। তো ক্রেবস চক্র সম্পন্ন হয় 4 নম্বর প্রশ্ন। তো ক্রেবস চক্র সম্পর্কে আমি ইতিমধ্যে বলছি, এটাতে 24 অণু এটিপি তৈরি হয়, ঠিক আছে। এটা কোথায় সম্পন্ন হয়, মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তির পাওয়ার হাউস বলা হয়। এখানে বলা হচ্ছে কোষ গহ্বর, কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থানটা আছে না, সেটাকে বলা হয় কোষ গহ্বর, ঠিক আছে, কোষের মধ্যে আপাত ফাঁকা স্থান। এখন কোষ গহ্বরকে ঘিরে একটা বেষ্টনকারী পদার্থ মানে হচ্ছে পর্দা পাওয়া যায়, সেই পর্দাটাকে বলা হয় টোনোপ্লাস্ট। তোমার বইয়ে লেখা আছে, ওকে, বইয়ে না লেখা, নাও লেখা থাকতে পারে। মানে কোষ গহ্বরকে বেষ্টনকারী একটা পর্দা, সেটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। খুবই ইম্পর্টেন্ট ক নম্বরের জন্য। আমি যা বলবো তাই ইম্পর্টেন্ট এখানে। গলগি বস্তু, গলগি বস্তু বা গলগি বডি একই কথা, ওকে। তারপর রাইবোজোম, রাইবোজোম সম্পর্কে কথা বলা হয়েছে। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা কথা বলছি। তাহলে ইতিমধ্যে ওইটা সলভ। 5 নম্বর, সেন্ট্রিওলের কাজ কি। সেন্ট্রিওলের কাজ কি? 1 নম্বর হচ্ছে শুক্রাণুর লেজ গঠন। আমি একটু আগে বললাম শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করে গলগি বডি, আর শুক্রাণুর লেজ গঠন করে সেন্ট্রিওল, ওকে। সেন্ট্রিওলের মধ্যে মাইক্রোটিউবুল অনেকগুলা পাওয়া যায়। তারপরে হচ্ছে আপাত একটা ফাঁকা স্থান আছে যেখানে প্লাজম, যেটাকে বলা হয় সেন্ট্রিওপ্লাজম আর সেন্ট্রিওস্ফিয়ার বলা হয়, এগুলা বলতে পারি আমরা। তারপরে হচ্ছে প্রোটিন তৈরি। এখন বলো প্রোটিন তৈরি কি করে। রাইবোজোম প্রোটিন তৈরি করে। তাহলে শুক্রাণু লেজ গঠনটাই তো হবে, কিন্তু আমি যে এটা বুঝবো কিভাবে শুক্রাণু লেজ গঠন, আমি এটা যদি পারি সুন্দর করে দাগাই দিলাম, যদি না পারি তাহলে প্রোটিন তৈরি কি করে, রাইবোজোম। জীবাণু ধ্বংস কে করে, জীবাণু ধ্বংস করে কে, লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, ঠিক আছে। শক্তি উৎপন্ন কি করে, শক্তি উৎপাদন করে কে, আচ্ছা, শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, আর শক্তি রূপান্তর করে কিন্তু ক্লোরোপ্লাস্ট। কেন, কারণ এটিপি থেকে এটিপি তৈরি করা, মানে এটিপি তৈরি করা, কনভার্ট করা শক্তির কাজ করে কিন্তু ক্লোরোপ্লাস্ট, ওকে। 6 নাম্বার, কোন পেশিতে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। পেশি কি, পেশি বা পেশি টিস্যু, ঠিক আছে, মানে হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে সৃষ্ট সংকোচন প্রসারণশীল, ঠিক আছে, যে টিস্যু পাওয়া যায় সেটাকে বলে পেশি টিস্যু। তো পেশি টিস্যু 3 ধরনের হয় বেসিক। এটা পেশি টিস্যু, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক, আর একটা হচ্ছে হৃদপেশি। তো ঐচ্ছিকটাকে আরও নাম বলা হয় কঙ্কাল পেশি, রৈখিক পেশি, ঠিক আছে, এটা বলা হয়। তারপরে হচ্ছে অনৈচ্ছিক পেশির মধ্যে বলা যায় মসৃণ পেশি বলা যায়, ঠিক আছে, এটাকে বলা ইনভলেন্টারি মাসল, ওটাকে বলা হয় ভলেন্টারি মাসল, ওকে। মানে সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছা অনুযায়ী হয়, ওটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তারপরে 3 নম্বর হচ্ছে হৃদপেশি বা কার্ডিয়াক মাসল বা কার্ডিয়াক মাসল, ওকে। তো 3 ধরনের পেশি পাওয়া যায়, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে কার্ডিয়াক মানে হচ্ছে হৃদপেশি। তো তার মধ্যে কোন পেশিতে ইন্টারক্যালাটেড ডিস্ক পাওয়া যায়। ইন্টারক্যালাটেড ডিস্ক হচ্ছে কোষের পরাগ মানে হচ্ছে সংযোগকারী একটা বস্তু, ঠিক আছে, এটা আমরা ইন্টারমিডিয়েটে আরও সুন্দর করে জানবো। ইন্টারক্যালাটেড ডিস্ক পাওয়া যায়, সেটা পাওয়া যায় কিন্তু হৃদপেশি, হার্টে পাওয়া যায়। কারণ কি, হার্টে সংকোচন প্রসারণের জন্য দায়ী এই ইন্টারক্যালাটেড ডিস্ক কী করে, ইলেকট্রিক্যাল সিগন্যাল গ্রহণ করে, তারপর হার্টটাকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে। এই জন্য এটাতে হৃদপেশিতে ওই ইন্টারক্যালাটেড ডিস্ক পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, এটা হবে হৃদপেশিতে। এখন ঐচ্ছিক পেশির মধ্যে কী কী বৈশিষ্ট্য আমরা পাই। ঐচ্ছিক পেশির মধ্যে
ডোরা কাটা পাওয়া যায়, তারপরে অনেকগুলো নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। তারপরে জিহ্বার হাত পায়ের পেশিগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। এই কথাগুলো সম্পূর্ণ লেখা হয়, রিজনের জন্য ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে ডোরা কাটা। ওই ডোরা কাটা মানে ঐচ্ছিক। হৃদপেশি, এই হৃদপেশির কাজটা কেমন? হৃদপেশির কাজটা হচ্ছে দেখতে ঐচ্ছিক পেশির মতো, ঠিক আছে? এটাতে ইন্টারক্যালারের ডিস্ক থাকে, ঐচ্ছিক পেশির ডোরা কাটা দাগ পাওয়া যায় ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজটা কাজটা অনৈচ্ছিক পেশির মতো। হার্টের সংকোচন প্রসারণ আমরা ইচ্ছা অনুযায়ী করতে পারি না, সেজন্য এটা হচ্ছে হৃদপেশি। তারপর মসৃণ, মসৃণ মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি। এটার কাজ কি? এটা হচ্ছে প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত করা যায় না, প্রসারিত করা যায় না। সেন্ট্রালে মানে একটা মাকুতন্তুর মতো আবৃত থাকে, ঠিক আছে? এরকম তো সেন্ট্রালি একটা নিউক্লিয়াস থাকে, সেন্ট্রালি একটা নিউক্লিয়াস পাওয়া যায় এটা। ওকে, তো এটার হচ্ছে উদাহরণটা সহজে মনে রাখা যায়। যতগুলা নামের শেষে নালীথলি পাওয়া যাবে সবগুলাই হচ্ছে অনৈচ্ছিক বা মসৃণ পেশি। যেমন রক্তনালী, মূত্রথলি, মূত্রনালী, ঠিক আছে? পৌষ্টিক নালী, নালীথলি পাবা মানে হচ্ছে ওটা অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, ক্লিয়ার ইনশাল্লাহ। তারপর 7 নাম্বার হচ্ছে সর্বজনীন অঙ্গাণু কোনটি? আমি বললাম যে রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা আদিকোষ, প্রকৃতকোষ সবখানে পাওয়া যায়। তাহলে রাইবোজোম হচ্ছে সর্বজনীন অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বলছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে তোমাদের এখানে বিস্তারিত দেওয়া নাই, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কিন্তু প্রোটিন সিনথেসিস করা, ঠিক আছে? প্রোটিন তৈরি করা, স্টার্চ তৈরি করা, বা হচ্ছে স্টেরয়েড তৈরি করা, সিনথেসিস করা, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। লাইসোজোম এখানে বলা হচ্ছে কি না, লিগোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে 7 নম্বরের উত্তর কী হবে? 7 নম্বরের উত্তর হবে সর্বজনীন অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। তাহলে 1 গেল কাইটিন, 2 গেল ক্লোরোপ্লাস্ট, 3 গেল রাইবোজোম, 4 গেল মাইটোকন্ড্রিয়া, 5 গেল শুক্রাণুর লেজ গঠন করা, 6 নম্বরে গেল হচ্ছে মসৃণ হৃদপেশি, 7 নম্বরে গেল হচ্ছে রাইবোজোম। খাদ্য সঞ্চয় করে কোনটি বলো? তাহলে এখানে আমরা বললাম যে খাদ্য তৈরি করে একজন, খাদ্য সঞ্চয় করে এবং পরাগায়নে সাহায্য করে। 3টা জিনিসের নাম বলছিলাম, একটা হচ্ছে প্লাস্টিড বলছিলাম না, প্লাস্টিড 3 ধরনের ছিল, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিকোপ্লাস্ট। লিকোপ্লাস্টটার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, শর্করা, তারপরে আমিষ, স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করে, এগুলো আলাদা ধরন আছে। এটা হচ্ছে লিকোপ্লাস্ট। এখন লিকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মূলে, তারপর ভূনিম্নস্থ কাণ্ডে পাওয়া যায়। তাহলে খাদ্য সঞ্চয় করে ক্লোরোপ্লাস্ট না, ক্রোমোপ্লাস্ট না, লিকোপ্লাস্ট। ওকে, শেষ। 8 গেল 9 উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়, ঠিক আছে? উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়, উৎসেচক মানে এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয় কোথায়? এটা একটা জায়গায় সম্পন্ন হয়, সেটা হচ্ছে গলজি বস্তু বা গলগি বডিতে উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। তারপরে দেওয়া আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা সম্পর্কে বলছি। লাইসোজোম, ঠিক আছে? লাইসোজোম হচ্ছে যখন খুব মানে হচ্ছে খাবারের অভাব হয়, নিজের কোষটাকে খেয়ে ফেলে এটা, এই জন্য এটাকে বলে অটোফেগি। এটা একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, কিন্তু বিজ্ঞানী দা ডুবে এটা আবিষ্কার করেছে, ঠিক আছে? একস্তরী ঝিল্লি। তো এটা ক্যারাটিন প্রস্তুত করে, তারপরে টিস্যু ফসফেটেজকারী এনজাইম সংশ্লেষণ করে। এটা হচ্ছে ধরো যখন খাদ্য অভাব হয় তখন নিজের কোষটাকে খেয়ে ফেলে, ঠিক আছে? এটা জীবাণু ধ্বংস করতে পারে। তো এখানে এটা লাইসোজোম সম্পর্কে এটুকুই দেওয়া আছে তোমাদের বই, বেশি নাই। প্লাস্টিড, ওকে, প্লাস্টিড সম্পর্কে বলছি। 10 তো 10টা প্রশ্নই আজকে রাখি। 10টা প্রশ্ন থেকে আমরা কমপক্ষে 50টা প্রশ্ন বা 60টা প্রশ্ন কিন্তু জেনে ফেললাম। এগুলো সবগুলাই ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং সিকিউর জন্য। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? এখন নিউক্লিওলাস কোত্থেকে পাইলাম? নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। তো নিউক্লিয়াসের কয়টা পার্ট? 4টা। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার এনভেলাপ বলা যায়। নিউক্লিয়ার এনভেলাপ তো নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিয়ার প্লাজম, তরল। প্লাজম মানে হচ্ছে তরল, যেখানে প্লাজম পাওয়া যাবে সেখানে তরল, ঠিক আছে? তরল জেলির মতো অংশ নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়, সেটা বলা হয় নিউক্লিয়ার প্লাজম, ঠিক আছে? এর আগের বারে 2024 সালে দিনাজপুর বোর্ডে এটা আসছিল, ঠিক আছে? নিউক্লিয়ার প্লাজম। তারপরে হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে? নিউক্লিওলাসের কাজ হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এখানে আসতেছে নিউক্লিওটাইড কাক কয়। তো নিউক্লিওলাস, আর তারপরে হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা যায়, ঠিক আছে? ক্রোমাটিন জালিকা।
তো এটার এক্সপ্লানেশন দিলে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা থাকে সেটা নিউক্লিয়ার মেমব্রেন, তারপর নিউক্লিওপ্লাজম হচ্ছে তরল পদার্থ, নিউক্লিওলাস হচ্ছে বৃত্তাকার একটা ইয়ার মতো পাওয়া যায়, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তো এখন নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এখানে অনেকগুলো কথা বলা যায়, নিউক্লিওটাইড কী জিনিস। তো এটা যখন আমরা 12 অধ্যায় পড়বো তখন কিন্তু আসে এটা নিউক্লিওটাইড কী জিনিস। আচ্ছা, আমরা ক্রোমোজোমের দুটা অংশ থাকে, একটা হচ্ছে ক্রোমোজোম দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন অংশ আর একটা পাওয়া যায় হচ্ছে কি বলা হয় নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই প্রকার নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন এই ডিএনএটা হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার। এখন নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত? নিউক্লিওটাইড গঠিত হচ্ছে নাইট্রোজেন ক্ষারক এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন হবে। ডিএনএর ক্ষেত্রে থায়ামিন আর আরএনএর ক্ষেত্রে ইউরাসিল হবে। তো এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো হলো নাইট্রোজেন ক্ষারক। তারপর হচ্ছে পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখন আবার শর্করা ক্লাসিফিকেশন করা যায়, 5 কার্বন বিশিষ্ট শর্করা। তারপরে আরেকটা আছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। এই তিনটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, এই নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে নিউক্লিওলাস। ওকে, তো এখানে বলা হচ্ছে প্রশ্ন তো এখনও কি দিছে জানি না, আগেই বলে ফেললাম। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? আমিষ, হ্যাঁ নিউক্লিয়াস আমিষ দিয়ে তৈরি। তারপরে বলা হচ্ছে শর্করা, না নিউক্লিওলাস শর্করা দিয়ে তৈরি হয় না। তো এখানে ভান্ডার হিসেবে কাজ করে কিন্তু শর্করা দিয়ে তৈরি হয় না। আরএনএ, রাইবোজোমাল আরএনএ, হ্যাঁ শর্করা এবং আরএনএ, এটা হবে ক এবং গ হবে ঠিক। ওকে, তো 10টা প্রশ্ন আমরা জানলাম, মানে 10টা প্রশ্ন থেকে আমরা 50-60টা প্রশ্নের মতো আমরা মাথায় নিয়ে নিয়েছি ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখে সবার উপকার হয়েছে ইনশাল্লাহ। তো যারা এসএসসি 25 দিবা সবাইকে ঈদের শুভেচ্ছা, এবং তোমরা পড়াশোনা করতে থাকো। তোমাদের ঈদ আসতেছে, কয়েকদিন ঈদ পালন করবা, সবাই আনন্দে থাকো এবং পরীক্ষাটা সুন্দর করে দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।